বেনজিরের সাভানা পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। ভাওয়াল রিসোর্টের দখলে থাকা বনভূমি উচ্ছেদে অভিযান ঈদের আগেই। ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ২০ উপজেলায় কাল ভোট। কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। অবরোধ ও বৃষ্টিতে ফের স্থগিত বাঘাইছড়ির নির্বাচন। ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। হাটের ঝক্কি এড়াতে খামার থেকেই গরু কিনছেন অনেকে। লোকসানে ৪ মৌসুম উৎপাদন বন্ধ কুষ্টিয়া সুগার মিলে। কর্মহীন কয়েকশো শ্রমিক, বিপাকে ৪০,০০০ আখ চাষি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। আদালতের নির্দেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চলছে। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশন দুদকের দুটি দল পার্কে যায়। পরে বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেন। রাত 11:30টার দিকে মাইকিং করে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়া হয়। এদিকে সাভানা পার্কের পুকুর থেকে জব্দ করা 590 কেজি মাছ নিলামে বিক্রি করে ৮৩,৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া পুকুরের মাছ বিক্রির ঘটনায় পার্ক মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিজ্ঞ আদালত এই সাভানা পার্কটি দেখাশোনার জন্য জেলা প্রশাসক মহোদয়কে নির্বাচন করেছেন এবং পুকুর যেগুলো আছে সেগুলা জেলা মৎস্য কর্মকর্তা এবং যে জমিগুলো চাষের জমি আছে সেগুলা আপনার কৃষি কর্মকর্তাকে নিযুক্ত করেছেন। ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা পরিষদে ভোট গ্রহণের জন্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। ২ উপজেলায় মোট ভোট কেন্দ্র আছে ১২৯টি। এর মধ্যে ৬০% ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের প্রশাসনের সাথে সার্বিক সমন্বয় বলবৎ আছে। আমরা সবার সাথে সার্বিকভাবে সমন্বয় করছি, আইনশৃঙ্খলা বাহিনী সবার সাথে সার্বিকভাবে সমন্বয় করছি। দ্বিতীয়বারের মতো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর এ তথ্য জানায় জেলা প্রশাসন। সভায় বলা হয়, শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর অবরোধ ও ভারী বৃষ্টিপাতের কারণে আগামীকাল নির্বাচন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অবরোধকারীদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও তারা অবরোধ প্রত্যাহার করেননি। এর আগে প্রথম দফায় ঘূর্ণিঝড় রিমালের কারণে ২৯শে মে নির্বাচন স্থগিত করা হয়। এদিকে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ এর ডাকে চলছে সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ। অবরোধের কারণে রাঙামাটির সঙ্গে অন্য এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আটকা পড়েছেন বেড়াতে আসা পর্যটকেরা। ইউপিডিএফ এর অভিযোগ, সম্প্রতি উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে ৫০ জনের একটি সন্ত্রাসী দল বাঘাইহাটে যায়। এছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। খাবারের দাম বাড়ায় বাড়তি খরচের বোঝা বইতে হয়েছে তাদের। তাই দাম পাওয়া নিয়েও বেড়েছে দুশ্চিন্তা। এদিকে হাটে তোলার আগেই অনেক পশু বিক্রি হয়ে যাচ্ছে সরাসরি খামার থেকে। কোরবানির ঈদে বিক্রির জন্য নওগাঁর ৩৪,০০০ খামারে গরু পালন করা হয়েছে। প্রাকৃতিক পদ্ধতিতে পশু মোটাতাজা করেছেন খামারিরা। তবে খাবারের বাড়তি দাম খরচ বাড়িয়েছে তাদের।
তাই উপযুক্ত দাম না পেলে লোকসান গুনতে হবে। ভারত থেকে যদি গরু ছাড়ে তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, খামারেরা লস খেয়ে যাবে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধ পথে গরু আনতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নওগাঁ একটা বড় জেলা, এখানে সীমান্ত রয়েছে। আপনারা দেখছেন অন্যান্য বছরে কিন্তু বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না। 6 মাস আগে থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে গরু কিনে পরিচর্যা করছেন যশোরের খামারিরা। জেলার চাহিদা মিটিয়ে 30,000 পশু বাইরে পাঠাতে পারবেন বলে জানিয়েছেন তারা। প্রতি কেজি আমরা অ্যাভারেজে মিক্সার করি, তাতে আমাদের 40-42 টাকা পড়তো, কিন্তু এখন 52-55 টাকা করে পড়তেছে। গেছে কুরবানিতে আমরা একটু দাম কম পাইছিলাম, এই কুরবানিতে আশা করতেছি মাংসের দাম বাইরে ভালো থাকায় যে আমরা একটু দাম বৃদ্ধি পাবো। যত্ন আত্তি করে বড় করা পশু কোরবানির হাটে তোলার অপেক্ষায় মাদারীপুরের খামারিরাও। ভুসি, ভুট্টা, গম এবং খেতে চাষ করা বাইরে যে ঘাসগুলি, সেই ঘাসগুলি আমরা খাওয়াই। সমস্ত খাবারগুলি আমাদের ভেজাল মুক্ত। এই বছর আমার 35টার মতো গরু ছিল, 10টার মতো বিক্রি হয়ে গেছে, আমার চাহিদা মতো দাম নেই। ফেনীতে বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করা হয়েছে প্রায় 90,000 পশু। হাটে তোলার আগেই অনেক পশু বিক্রি হয়ে যাচ্ছে সরাসরি খামার থেকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর হাটে কোরবানির পশু বিক্রি শুরু না হলেও বেচাকেনা চলছে খামারে। পশুপালনের ঝামেলা না থাকায় সরাসরি খামার থেকে গরু কিনছেন অনেক ক্রেতা। 75,000 থেকে কোটি টাকায় মিলছে কোরবানির গরু। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে 50 ভাগের বেশি পশু। 2 সিটি কর্পোরেশনের ইজারার শর্ত অনুযায়ী 13 জুন থেকে কোরবানির পশু বিক্রি শুরু হবে রাজধানীর হাটে। বেচা বিক্রি চলবে 5 দিন। তবে খামারে কোরবানির পশু বিক্রির তেমন কোনো নিয়ম নীতি নেই। ভিড় এড়িয়ে পছন্দের কোরবানির পশু কেনার জন্য খামারকেই বেছে নিয়েছেন অনেকে। নেই যানজটেরও ভোগান্তি, তাই এক খামার থেকে অন্য খামারে ঘুরে দেখছেন ক্রেতারা। কেউ কেউ আগেভাগেই কিনে ফেলছেন পছন্দের পশুটি, অনেকে আবার এখনও দরদাম যাচাইয়ের জন্য খামারে যাচ্ছেন। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে দাম কিছুটা বেশি। আইডিয়াটা নেওয়ার জন্য একটু কম্পেয়ার করতেছি আর কি, যে কোথা থেকে কিনলে ভালো হয়। তা আমি যদি দেখি যে কেজি হিসাবে ওনাদের কাছ থেকে নিলে ভালো হবে, তাহলে এখান থেকে নিয়ে যাব। যারা মধ্যবিত্ত, আমাদের চাহিদা থাকে একটু ছোটোর মধ্যে বা মিডিয়াম সাইজের মধ্যে, এই ধরনের গরুর সাপ্লাই কম দেখা যাচ্ছে। যা আছে মানে ম্যাক্সিমাম খুব বড় গরু। আমি যেটা ওজন দিলাম আপনাদের সামনে 407 কেজি হয়েছে, তাই না? তো এটা আমি বলছিলাম যে 520 টাকা করে রাখার জন্য। ওরা বললো যে 1 কেজি বেড়ে গেলেও 50 টাকা বেশি। এবছর ঢাকা মহানগরের 700 থেকে 800টি খামার কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। কষাই সরবরাহের সুবিধাসহ খামারগুলো দিচ্ছে ক্রেতাদের নানা অফার। 50% বেচাকেনা হয়ে গেছে, আর অলরেডি বুকিং চলছে, ক্রেতারা আসতেছে। গত বছরের থেকে সারা যদিও একটু কম, কিন্তু তারপরে আমাদের আল্লাহর মধ্যে ভালোই বিক্রি হয়েছে। আমরা ছোট গরুটি লাইভ ওজনে দিচ্ছি 200 থেকে 400 কেজি পর্যন্ত 500 টাকা, এবং 471 লিয়া মনে করেন আপনি 500 পর্যন্ত লোকা 550 টাকা। আবার দেখা গেল যে 571 600 পর্যন্ত এটা লোকা 600 টাকা রেট দিছি। তার ওভার গেলে এটা আমরা পিস হিসাবে গণনা করছি। খামার থেকে গরু কিনলে ঈদের দিন সকালে পৌঁছে দেওয়া হবে ক্রেতার বাড়িতে, এমন সুযোগও রয়েছে। এছাড়াও ওজন মেপে বিক্রি হচ্ছে পশু। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম হত্যায় অভিযুক্ত সিয়ামকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। সিআইডির আবেদনে সাড়া দিয়ে রিমান্ড মঞ্জুর করেন বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক। শুক্রবার ডিএমপি কমিশনারের বক্তব্যের পর সিয়ামকে হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করে কলকাতা গোয়েন্দা পুলিশ। গত 13 মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আজিমকে হত্যা করা হয়। এই ঘটনা তদন্ত করছে বাংলাদেশ ও কলকাতা পুলিশ। তবে এখনও মেলেনি আজিমের মরদেহের সন্ধান। এর আগে শুক্রবার হত্যায় জড়িত জিহাদ হাওলাদারকে বারাসাত আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত দেয় আদালত। অ্যারেস্ট তো করেছে বনগা থেকে, আর ধারা যা যা আছে 364, 201, 302, 34 আইপিসি। আর বাকি যারা আছে, কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসিপিআর করা হয়েছে, এগুলো রিকভারি হবে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার এলাকায় কর্মসূচি পালন করে ঘোড়াশাল ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয়রা। আয়োজিত কর্মসূচিতে বক্তারা জানায়, সংসদ সদস্য আনার হত্যায় নতুন কিছু ব্যক্তির নাম শোনা যাচ্ছে। এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক প্রতিহিংসায় ঘটেছে কিনা সেটি প্রশাসনকে খতিয়ে দেখার অনুরোধ জানায় বক্তারা। এ সময় হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বক্তারা। দুর্নীতির কারণে লোকসানে 4 মৌসুম ধরে চিনি উৎপাদন বন্ধের অভিযোগ রয়েছে কুষ্টিয়া সুগার মিলে। উৎপাদন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন 40,000 আখ চাষি। কর্মহীন হয়ে পড়েছেন মিলের কয়েকশো শ্রমিক। শ্রমিকদের বেতন ভাতা আর মালামাল ক্রয় বাবদ বকেয়া পড়েছে প্রায় 24 কোটি টাকা। মিল কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা পেলে আবারও চালু হতে পারে প্রতিষ্ঠানটি। এভাবেই বিনষ্টের পথে মিলের ভারী মেশিনারিজ, বৈদ্যুতিক মোটর সহ কোটি টাকার স্থাপনা। অথচ একসময় লাভজনক কুষ্টিয়া সুগার মিলে 1965-66 মৌসুম থেকে শুরু হয় চিনি উৎপাদন। বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতির কারণে ধীরে ধীরে লোকসানে পড়ে মিলটি। শ্রমিক কর্মচারীদের বেতন, চাষিদের পাওনা ও মালামাল ক্রয় বাবদ বকেয়া পড়েছে প্রায় 24 কোটি টাকা। লোকসানের বোঝা মাথায় নিয়ে 2021 সালে মিলটি বন্ধ হয়ে যায়। এতে ক্ষতির মুখে পড়েছেন 40,000 আখ চাষি সহ কয়েকশো শ্রমিক কর্মচারী। আমাদের অবস্থা শোচনীয়, খুব করুণ অবস্থা। ভাত পানি কোনোতে আমরা খাতিয়ার পাচ্ছি না। পুনরায় যদি সুগার মিলটা যদি সরকার চালু করত, তাহলে পরে আমরা হয়তো ছেলেপেলে নিয়ে 2 মুঠ ভাত খাইয়ে আমরা জীবিকা নির্ভর করে চলতে পারতাম। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দুর্নীতির কারণে লাভজনক প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে। সঠিক ব্যবস্থাপনায় মিলটি চালু করা গেলে আবারও লাভজনক করা সম্ভব। বিভিন্ন রকম কারসাজি এইগুলা করে তারা মিলটাকে ধ্বংস করে ফেলছে। এটাকে যদি নতুনভাবে আবার চালু করা যায় তাহলে অবশ্যই অনেক মানুষের কর্মসংস্থান হবে, পাশাপাশি আমাদের সরকারও লাভবান হবে। কর্তৃপক্ষ বলছে, মিলটি চালু হলে এলাকার অর্থনৈতিক চাকা গতিশীল হবে, প্রাণচাঞ্চলতা ফিরবে এখানকার চাষিদের। কাজ নাই, মজুরি নাই। যখন আমাদের উৎপাদন চলমান ছিল তখন তাদেরকে নিয়ে উৎপাদন চালু করা হয়েছে, চলমান ছিল। শুধুমাত্র আবার উৎপাদন শুরু হলে তাদেরকে আবার নিয়োজন করা হতে পারে। 1961 সালে 216 একর জায়গা নিয়ে কুষ্টিয়া সুগার মিল নির্মাণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ উপলক্ষে বগুড়ায় বিভিন্ন মার্কেটে বাহারি ডিজাইন ও রং বেরঙের পোশাকের সমাহার। স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দসই পোশাক কিনছেন ক্রেতারা। ঈদের আগে জিনিসপত্রের দাম বৃদ্ধিতে কিছুটা স্বস্তি দিয়েছে বিকাশের ক্যাশব্যাক এবং অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের ডিসকাউন্ট অফার। এবারও ভালো বেচা কেনার প্রত্যাশা ব্যবসায়ীদের। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বগুড়ার মার্কেটগুলোতে এসেছে রং বেরঙের নানা ডিজাইনের পোশাক, কিন্তু দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। তবে বিক্রেতারা বলছেন, বেচা কেনা কম ও দামও খুব একটা বেশি নয়। এদিকে ব্র্যান্ডের শোরুমগুলোতে ঈদ উপলক্ষে এসেছে নতুন নতুন পোশাকের কালেকশন। রয়েছে বিশেষ ছাড়, বিকাশের ক্যাশব্যাক সহ অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের অফারও। প্রত্যেকবার যেরকম ঈদের আগে অবশ্যই প্রাইসের দাম একটু বৃদ্ধি হয়, আবার দেখা যাচ্ছে যে পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী আমরা পাচ্ছি না। বিকাশে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, এই জন্য আমরা এখানে এই শোরুমে আসি এবং কেনাকাটা করি। বিক্রেতারা বলছেন, নিজেদের অফারের পাশাপাশি অনলাইন পেমেন্টে ক্যাশব্যাক থাকায় ক্রেতাদের আকর্ষণ ও বিক্রি বেড়েছে। বিকাশের প্রফিটটা একটু ভালো হয়, তাতে কেনাকাটা বিক্রিও বেশি হয়। আশা করি আরও সামনের দিকে, যেহেতু ঈদের বেশ কিছুদিন আছে এখনো, আরও কাস্টমার মুভিং বাড়বে। ক্যাশের থেকে একটু বিকাশে পেমেন্টটা বেশি হচ্ছে, আমাদের বিক্রিও বেশি হচ্ছে। আর এই ঈদে প্রায় 100 কোটি টাকার বেচা কেনা হবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ী নেতারা। রমজান ঈদের তুলনায় বেচাকেনা কিছু কম হবে, তারপরও আমরা আশাবাদী বগুড়া নিউ মার্কেটে, সারা বগুড়ায় যে কয়টা মার্কেট আছে, আমাদের 100 কোটি টাকার মতো বিক্রি আমরা আশাবাদী। বগুড়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 800 মার্কেট ও শপিং মলে চলছে ঈদের কেনাকাটা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। কোটা নিয়ে উচ্চ আদালতের রায়কে সবার সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে চট্টগ্রামে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরে কোটা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে কোটার প্রশ্নে কিছু মানুষের উষ্মা প্রকাশ দুঃখজনক। যারা দেশ স্বাধীন করেছেন তাদের সন্তানদের কোটা নিয়ে প্রশ্ন করা কাম্য নয়। স্বাধীনতা বিরোধী চক্র এর বিরুদ্ধে কথা বলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,
যারা একসময় বিরোধী দলের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছিল তারাই এখন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে। আমরা যারা মুক্তিযোদ্ধাদের সন্তান হিসেবে যারা আছি তাদের জন্য রাষ্ট্র কর্তৃক এই যে কোটার বিষয়টা যেটা ছিল সেটা যথাযথভাবে প্রতিপালনের জায়গায় দেখা গিয়েছে অনেক জায়গায় অমনোযোগিতা হয়েছে, অনেক জায়গায় সেটাকে মান্য করা হচ্ছে না। তো সেই বিষয়ে উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাবো যে এই উচ্চ আদালতের রায়ের প্রতি এবং নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন। রংপুর ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সকালে রংপুরের গঞ্জিপুরে সিএনজি অটোরিকশা ও বাসের সংঘর্ষে কলেজ শিক্ষক সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় নীলফামারীর কিশোরগঞ্জ কলেজের প্রভাষক দিবা সরকার ও সিএনজি অটোরিকশা চালক। আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়। এদিকে চট্টগ্রামের বোয়ালখালীতে তারের সাথে ট্রাক আটকে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, পণ্য বোঝাই ট্রাকটি যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সাথে আটকে যায়। পরে চালক ট্রাকে আটকে যাওয়া বৈদ্যুতিক তার সরানোর চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আধিপত্য বিস্তারের জেরে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা ও জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয় এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। তবে তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় ইজাজ ও আরও কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে খোকা এবং জয় পরিকল্পিতভাবে ইজাজকে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মামলার দ্বিতীয় আসামি জয়কে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক প্রধান আসামি জালাল। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার। গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ইজাজকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার জয়সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা। খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহনের সময় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় 4 লাখ টাকার মূল্যের 108 বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মুক্তাধর জানান, শুক্রবার রাতে ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে জেলা সদরের মাস্টারপাড়া এলাকায় তল্লাশি চৌকিতে একটি ট্রাক তল্লাশি করে 108 বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। এ সময় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আমরা এখানে বিপুল পরিমাণে বিদেশি মদ এটা জব্দ করা হয় এবং এর সাথে সাথে আমরা 3 জনকেও গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আমাদের নিয়মিত মামলা রুজু হয়েছে, আমরা তাকে রিমান্ডে আনবো। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় ভূমি সপ্তাহ উদযাপন হয়েছে। গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক। নোয়াখালীতে কয়েকজন সেবাগ্রহীতাকে ভূমি অধিগ্রহণের চেক ও জমির খতিয়ান তুলে দেওয়া হয়। নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকার সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে শোভাযাত্রা বের করা হয়। একইভাবে ভূমি সপ্তাহ উদযাপন করা হয়েছে নওগাঁ, নড়াইল, ঝিনাইদহ সহ সারা দেশে। এবার বর্ষা মৌসুমে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অল্প সময়ে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তীব্র হবার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা বলছেন, দীর্ঘ খরার পর এবার বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে সিলেট, সুনামগঞ্জ, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাতেও মাঝারি বন্যার শঙ্কা করছে গবেষকরা। 43 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবারের এপ্রিলে, যা গড়ে স্বাভাবিকের চেয়ে 81% কম। পুরো মাস জুড়েই ছিল প্রচণ্ড তাপপ্রবাহ। মে মাসের শেষে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবার আগেভাগেই চলে এসেছে বর্ষা। মৌসুমি বায়ু সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে সিলেট বিভাগে। এখানে গেল এক সপ্তাহে 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি, সাথে উজানের ঢলে ভাসছে সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চল। আবহাওয়া গবেষকেরা বলছেন, দীর্ঘ খরার পর লা লিনা সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে। মধ্য জুনের পর অতি ভারী বৃষ্টির মুখে পড়তে পারে দেশ।
লানিনা যদি অ্যাক্টিভ থাকে তখন বাংলাদেশে টেলিকানেক্টেড করা যায়, বৃষ্টিপাত হয়। যে এইবার মনসুন পিরিয়ডে স্বাভাবিক অপেক্ষা একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হেড বে অফ বেঙ্গলে তৈরি হয়, তখন আমাদের যে ক্লাইমেট আউটলুক তার অনেক সময় ব্যত্যয় ঘটে, কখনো কখনো মৌসুমি বৃষ্টিপাত অনেক বেশি হয়ে যায়। জলবায়ু গবেষকেরা বলছেন বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বর্ষায় সিলেট, রংপুরের বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা আছে। ভারী বৃষ্টি হলে হাওরের বাঁধ নষ্ট হয়ে পরিস্থিতি নাজুক হতে পারে। ভৈরব হয়ে বঙ্গোপসাগরে যে পানিটা যায়, এর প্রবাহ খুবই ধীর এবং ভৈরব পর্যন্ত ওই পানি আসতেই পারে না বিভিন্ন কারণে। সেই কারণে উত্তর পূর্বাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি, যেটা তীব্র মাত্রা বন্যাই হতে পারে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে এবছর বড় বন্যার আশঙ্কা আছে। সেই অনুযায়ী উপকূল, হাওর ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলছে। ৫,৮২১ কিলোমিটার আমরা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ আমাদের উপকূলীয় অঞ্চলে দেওয়া আছে। তারপরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমরা মাটির বাঁধ দিয়ে রেখেছি। বর্ষার মৌসুম আসতেছে, আসার আগেই আমাদেরকে এই বাঁধগুলোকে তড়িঘড়ি করে এটা আমরা মেরামত করে আবার বর্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এ মাসে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হবার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে 3 ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। রাতে শহরের পুরাতন পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জাকির হোসেন ও সোহেল রানার বাড়ি গাইবান্ধা জেলায় এবং সারফিন আহমেদ তানভীরের বাড়ি হবিগঞ্জ জেলায়। পুলিশ জানায় আটক 3 জন প্রতিবার হোটেলে 10 থেকে 15 দিন করে অবস্থান করত এবং পুলিশ পরিচয়ে জামালপুরের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করত। গোপন সংবাদের ভিত্তিতে এবার কোনো অপকর্মের আগেই তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, চাবির রিং, 3টি মোবাইল ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। সিরাজগঞ্জের সেতুতে গাড়ির ছাদ খুলে টিকটক করার সময় লোহার পাইপে আঘাতে এক যুবক নিহত হয়েছেন। ভোরে ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শহরের SS রোডে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সিরাজগঞ্জ আসেন RS ফাহিম চৌধুরী ও তার সঙ্গীরা। আজ সকালে ছাদ খোলা গাড়িতে চড়ে ঐতিহ্যবাহী ব্রিজটির উপর টিকটক করার সময় সেতুর লোহার পাইপের আঘাতে গুরুতর আহত হন RS ফাহিম চৌধুরী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেচাকেনা জমে উঠেছে রাজশাহীর বানেশ্বরের সবচেয়ে বড় আমের হাটে। এবার আমের ফলন কম হওয়ায় শুরু থেকেই ভালো দাম পাচ্ছেন চাষিরা। দাম নিয়ে ক্রেতারা কিছুটা অসন্তোষ জানালেও কৃষি অধিদপ্তর বলছে এমন বাজার পরিস্থিতি আম চাষের জন্য ইতিবাচক। ভোর হতে না হতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ঝুড়ি ভর্তি আম। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত রাজশাহী বানেশ্বরের সবচেয়ে বড় আমের হাট। উঠেছে লক্ষণভোগ, গোপালভোগ, খেরসাপাত, গুটি জাতের আম। পণ্য পরিবহন সহ সার্বিক সুবিধা থাকায় বেশ ক্রেতা হচ্ছে বানেশ্বর হাটে। গুটি জাতের আমের মন বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়। গোপালভোগ, খেরসাপাতের মন 3 থেকে 3500 টাকা। এখান থেকে কিনি সিলেট দিয়ে। এবারকার আমের দাম খুব বেশি, খুবই বেশি। এই আমগুলো গত বছরে 1500 টাকা পাইছি, এবার ওটা 3035 টাকা মন। গতবার এই সময় গোপালভোগ কিনেছিলাম 2000 টাকা মন, আজকে এখন কিনলাম 3500 টাকা মন। এবার আমের উৎপাদন কম হওয়ায় শুরুতেই দাম বেশ চড়া বলছেন ব্যবসায়ীরা। 5-7 দিন ফুল দামে চলবে, চলার পরে আপনার আমের রাজা ন্যাংরা চলে আসবে, তারপরে আসবে হচ্ছে আমরুপালি। আমরা 90% আম বিক্রি করে যে টাকাটা পাইছি, এবার 45% আম বিক্রি করে আমরা সেই টাকাটাই পাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত 2 বছর আমের দাম না পেলেও এবার ভালো দাম পাচ্ছেন চাষিরা। গতবারে ইনিশিয়াল স্টেজে যে অবস্থায় শুরু হয়েছে, এবছর দামটা কৃষকটা অনেকটা আশাবাদী আর কি, অনেকটাই সন্তোষজনক। আশা করি যারা পরিচর্যা করে পরিশ্রম করে আম গাছে ধরে রাখতে পেরেছেন তারা সন্তোষজনক মূল্য পাবে এবং আমরাও চাই চাষিরা যেন মূল্য পায়। আসলে রাজশাহীতে এবার আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 টন। ব্যবসা হবে অন্তত 1500 কোটি টাকার। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমানের স্মরণে দোয়া ও আলোচনা সভা হয়েছে।
দুপুরে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি এ স্মরণ সভার আয়োজন করে। এতে যোগ দিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে বাজেট করা হয়েছে তা জনবান্ধব নয়। বর্তমান প্রেক্ষাপটে এই বাজেট কোনোভাবেই সাধারণ জনগণ ও কৃষকদের কাজে আসবে না। এবারের বাজেটকে দুর্নীতিবাজদের জন্যই করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অনেকে। গত বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ ভাগই ছিলেন নমুনা পরীক্ষায় নেগেটিভ, আর ডেঙ্গুর সাধারণ লক্ষণ ছিল না ৩২% রোগীর। এ কারণে রোগ শনাক্ত ও চিকিৎসার শুরুতে দেরি হওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন রোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মৃত্যু পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অস্বাভাবিক লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ভয়াবহ বছর ছিল ২০২৩। মারা যায় ১৭০০ জনের বেশি। এর আগে এত মৃত্যু কখনো হয়নি। কারণ খুঁজতে রাজধানীর সরকারি বেসরকারি ১৩টি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয় মারা যাওয়া ৯৩ জন রোগীর তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণে উঠে আসে, রোগীদের ৫৮ ভাগই হাসপাতালে ভর্তির সময় ডেঙ্গু পজিটিভ ছিলেন। বাকি ৪২ ভাগের ডেঙ্গু ধরা পড়েনি। ভেরি কুইক টার্ন, সিম্পল, মানে ডেঙ্গু ফিভার থেকে ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে গেছেন, যে একটা মানে যে ট্রিটমেন্ট দেওয়ার জন্যও যতটুকু পর্যাপ্ত সময়টা ততটুকু না। প্রত্যেকটা জ্বরকে আপনারা ছোটোখাটো জ্বর, মামুলি জ্বর সেরে যাবে এটা না ভেবে আপনারা টেস্টটা করান। টেস্টটা চিপ। টেস্টটা করানোর সময় যেখানে টেস্টটা করতেছেন ওখানেই ফিজিশিয়ান আছে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তার সাথে টেস্টের রিপোর্ট সহ আপনি ফিজিক্যালি দেখা করেন। এক সময় ডেঙ্গুর প্রধান লক্ষণ ছিল জ্বর, এখন যুক্ত হয়েছে আরও অনেক লক্ষণ। মারা যাওয়া রোগীদের ৩২ ভাগেরই ডেঙ্গুর সাধারণ লক্ষণ ছিল না। ডায়রিয়া, কাশির মতো লক্ষণ নিয়েও ভর্তি হয়েছেন অনেকে। সুনির্দিষ্ট লক্ষণ না থাকায় সন্দেহ করেন না রোগীরা, ফলে চিকিৎসার বাইরে থাকেন তারা। ততক্ষণে জটিলতা বেড়ে যাওয়ায় আর বাঁচানো যায় না রোগীদের। বেশিরভাগই মারা যান হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম ২ দিনেই। যাদের ওয়ার্নিং সাইন আসছে তারা যদি সময়মতো না আসে, এক একটা সময়ে একটা যখন আওয়ার পার হবে তখন রোগীগুলোর কিন্তু অর্গান ড্যামেজ হয়ে যাবে। যদি কোনো ডেঙ্গি পেশেন্ট দেরি করার জন্য 2টা অর্গান ড্যামেজ হয়, তাদের 40% মৃত্যু হবে আইসিইউতে। 3টা অর্গান ড্যামেজ হলে 75% ডেথ হবে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে যাদের ওয়ার্নিং সাইন থাকতেছে তার থেকে যদি সময় ক্ষেপণ হয়, আপনি মৃত্যু ঠেকাতে পারবেন না। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৩,০০০ রোগী, মৃত্যু হয়েছে ৩৬ জনের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।